ঘটনাটা ঘটেছিল গত 9ই আগস্ট ভোর রাতে, তাই তো? এই গত বৃহস্পতিবারের আগের বৃহস্পতিবার। হ্যাঁ বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে আমি কোন ঘটনাটির কথা বলছি। অবশ্যই কলকাতা শহরের বুকে আরজি কর মেডিকেল কলেজে যে পোস্ট গ্র্যাজুয়েট ডক্টরকে যে যে ব্রুটালি হত্যা করা হয়েছে, এবং তার আগে হোক বা পরে হোক তার সঙ্গে যে নৃশংস তার ওপর যে শারীরিক অত্যাচার হয়েছে আমরা শুনেছি, একে একে সবই সামনে এসেছে। যে আমরা সমস্ত নিউজ চ্যানেল থেকে সব জানতে পেরেছি। ভীষণই হৃদয় বিদারক, সহ্য না করার মতন যে তার দুটি পা রাইট অ্যাঙ্গেলে ভেঙে দেওয়া হয়েছিল। ধীরে ধীরে এগুলো কিন্তু সামনে এসেছে। প্রথমে আমরা এত শত জানতে পারিনি। যত সামনে এসেছে আমরা আমাদের ভিতর রাগ, দুঃখ, ক্ষোভ, ততই পুঞ্জীভূত যে অসন্তোষ জড়ো হয়েছে। এবং 14ই আগস্ট রাত্রে আমরা মেয়েরা, শুধু মেয়েরা নয়, সঙ্গে বহু পুরুষ মানুষও ছিলেন। এবং শুধু যে ইয়াং ছেলে ছিল তারা নয়, তারা সবাই ইয়াং ছেলে ছিল না। আমি 80 বছর, 90 বছরের ইভেন বৃদ্ধকেও দেখেছি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে। স্ত্রীরও কোমর পুজো হয়ে গেছে। দুজনকে হাঁটতে দেখেছি রাস্তায়। হ্যাঁ, আমিও ছিলাম রাস্তায়। আমরা কে না বেরিয়েছি? লক্ষ লক্ষ লোক, দুর্গাপুজোর ভিড়ের চেয়েও বেশি ভিড়। আমরা সকলেই নেমেছিলাম প্রতিবাদ করতে। এবং সবচেয়ে যেটা বড় কথা, কোনো রাজনৈতিক দলের পতাকা ব্যানার ছাড়া এটা ছিল সম্মিলিতভাবে মানুষের প্রতিবাদ। প্রথমে কথা ছিল মেয়েরা বেরোবে, মেয়েদের রাত দখল, কিন্তু সমস্ত প্রচুর পুরুষ মানুষ বেরিয়েছিলেন এবং তারা প্রত্যেকে জোরালো গলায় প্রতিবাদ জানিয়েছেন। সেগুলো তো আমরা সবাই জানি। তাহলে আজ আমি বলতে কি বিষয় নিয়ে বসেছি? হ্যাঁ, কতগুলো বিষয় নিয়ে আমার এই বিষয় সম্পর্কে বলার আছে, কিছু জানানোরও আছে বটে। সবাই জানেন অনেক কিছুই, তবে আমার নিজস্ব মতামতটা সেই বিষয়ে আমি চেষ্টা করব আমার চ্যানেলের থ্রুতে তুলে ধরতে। আপনারা বিচার করে বলবেন, কমেন্ট বক্সে জানাবেন যে আমি ঠিক বলছি কি ভুল বলছি। সমস্ত অবশ্যই নিউজ চ্যানেলের থেকেই দেখা শোনা। হ্যাঁ, ভাইরাল কল রেকর্ড, সেগুলো নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, কিন্তু সেটার চেয়েও যেগুলো ভয়ঙ্কর এখন ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে বলবো। এই কিছুক্ষণ আগে একটা চ্যানেলে দেখলাম যে একজন নেতাগোছের লোক, যেদিন আরজি কর মেডিকেল কলেজে, যেদিন আমাদের রাত দখলের কথা, সেদিন আমরা বেরিয়েছিলাম, সেই দিনই আরজি কর মেডিকেল কলেজে ওই রাত্রি 12:30-1টা নাগাদই প্রচণ্ড হামলা হয়, আমরা জানি। এবং প্রত্যেকেরই মুখ চিহ্নিত করা গেছে। হয়তো 60-70 জনও হতে পারে, হয়তো 20-25 জন, জানা নেই ঠিক। লাল রঙের সার্কেল দিয়ে দিয়ে কলকাতা পুলিশ থেকে তাদের মুখ চিহ্নিত করে সেগুলো নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে কেউ যদি এদের সম্বন্ধে কিছু জানেন তাহলে জানান, ওনাদেরকে জানাতে বলছেন। আমি জানি না এটা কার ডিউটি খুঁজে বের করা, সাধারণ মানুষের কি না, তবুও ওনারা খোঁজ পেয়ে বেশ কিছু মানুষকে ধরেছে এরম যারা কাজ করেছিল। এবং তারা একে একে স্বীকারও করছে, যা শোনা যাচ্ছে। একজনের মা অস্বীকার করছে, তবে আরেকজন দেখলাম নিজে মুখেই স্বীকার করছে। সেগুলো আলাদা কথা, সে তো বিচারের মতন চলবে। আর তারপরেও ভীষণ আতঙ্কিত আরজি করের ছেলেমেয়েরা, যাদের মঞ্চ, প্রতিবাদ মঞ্চ, ধর্ণা মঞ্চটা ভাঙচুর করা হয়েছে। তারও আমরা ভিডিও দেখেছি, ভাঙচুরের ভিডিও। তো সেটা ভাঙচুর করা হয়েছে, তবুও তারা আবার প্রতিবাদে বসেছেন এবং এই প্রতিবাদ চলবে। এই প্রতিবাদ আরও জোরালো হবে। আমরা আছি, আমরা সাধারণ মানুষ, তোমাদের সঙ্গে আছি। ডাক্তাররা তো মানুষ নয় এমন না, আগে তো তারা বাঁচবে, তারপরে তো তারা বাঁচাবে। নিজে না বাঁচলে কি করে সে বাঁচাবে? আমাদেরকে বাঁচানোর জন্য আগে তাদের নিজেদের শরীর মন সুস্থ রাখা দরকার। কিন্তু গত বেশ কিছুদিন হয়ে গেল তারা আতঙ্কিত। দুজন ডাক্তার আমি দেখলাম যারা ধর্ণা মঞ্চে রয়েছেন, তারা বলছেন যে ওনারা পুরুষ মানুষ, তা বলছে আমাদের ভয় লাগছে হস্টেলে যাওয়ার জন্য, যে অন্ধকার রাস্তাটা আমাদের ভয় করছে। স্বাভাবিক, ওনারা প্রাণের ভয় পাচ্ছেন। যেভাবে ভাঙচুর করা হয়েছে, পুলিশ যেভাবে রক্ষা করতে পারেনি, তারাই শোনা গেছে সিস্টাররা প্রতিবাদ করছেন, তারা ঘেরাও করছেন নতুন প্রিন্সিপালকে। যেসব ভিডিও আমাদের সামনে এসেছে, সেখানে সিস্টাররা বলছেন যে পুলিশ তাদের কাছে সিভিল ড্রেস চাইছে, তাদের কাছে শেল্টার চাইছে। যাদের শেল্টার দেওয়ার কথা তারাই শেল্টার চাইছে। এবং বেশ কিছু পুলিশ আহত হয়েছেন, প্রত্যেকটা গাড়ি ভেঙে দেওয়া হয়েছে তাদের, আমরা দেখেছি। আমি জানি না কেন পুলিশ এত আনপ্রিপেয়ার ছিল, সেটা তাদের যিনি হেড তিনি বলতে পারবেন। তিনি তো রেগে গেলেন, আই অ্যাম অ্যাংরি বললেন। সবটাই আমাদের কিন্তু চ্যানেলে দেখা, বিভিন্ন চ্যানেলে আমরা কিন্তু এগুলো দেখতে পেয়েছি। কেউ অ্যাংরি হলে সেটা সেই বলার সেটা সময় ছিল কি না, বা কিসের সময় ছিল, সেটা তারাই জানেন, তারা দায়িত্বে রয়েছেন। সেগুলো কথা নয়, সেটাও বিচারের কথা নয়। কথাটা হচ্ছে যে এই মেয়েটি কি আদৌ বিচার পাবে? এবং আজকে আমার যেটা বলার বিষয়, যে মেয়েটিকে যে ব্রুটালি যেভাবে মারা হয়েছে, সেই আমাদের এখন ভেবে দেখার এটা বিষয়। আমার মনে হয় যারা ফরেন্সিক এক্সপার্ট বা যারা এই বিষয়টা নিয়ে এবার মাথা ঘামাচ্ছেন, সিবিআইয়ের হাতে গেছে, তাদেরও নিশ্চয়ই বিষয়টা গোচরে আসবে। তবে আমার যেটা মনে হয়েছে এতদিন ধরে বিষয়টাকে কি বলবো অবজার্ভ করে, যে আচ্ছা, এই যে হত্যাটা, এটা কি শুধু হত্যা করার জন্য ছিল,
সঙ্গে আমরা দেখেছি ব্রুটালি রেপ করা হয়েছে। তাহলে রেপ করার উদ্দেশ্যে আসা হয়েছিল যারা এসেছিল, যে তো নয়, এখন সকলে স্বীকার করেছেন, ইভেন পুলিশের প্রধান তিনিও বলেছেন, দেখলাম একটা ভিডিওতে, যে আমি কি কখন বললাম যে একা ছিল, হতেই পারে যে আরও মানে দেয়ার ওয়ার মোর, উনি বলছেন সেটা। তো ব্যাপারটা হচ্ছে যে অবশ্যই দেয়ার ওয়ার মোর, কথাটা হচ্ছে যে এরা যেভাবে তাকে, মানে আমি দেখলাম সেই প্রত্যক্ষদর্শী বা যিনি মেয়েটির বাবা মায়ের সঙ্গে গিয়ে 3 ঘন্টা পরে তাদের বডিটা দেখতে দেওয়া হয়েছিল, এবং তিনি যে ভদ্রমহিলা যেভাবে বর্ণনাটা করছেন, তিনি যা ডিসক্রাইব করলেন যে মেয়েটির 2টি পা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাঙা ছিল, এবং পেলভিক বোন না ভাঙা হলে ওইভাবে বডি পড়ে থাকাটা সম্ভব নয়। যা বুঝলাম ওনারও কিছুটা হয়তো এই বিষয়টা নলেজ আছে, হতে পারে, উনিও ডক্টর, আমি বলতে পারবো না সেটা, তবে উনি কথাটা বললেন, এটা বিভিন্ন চ্যানেলে আমি দেখেছি, ভাইরাল হয়েছে সেই ভিডিওটা, হিন্দিতে কথা বলছিলেন ভদ্রমহিলা। এবার আমার প্রশ্ন যে মেয়েটিকে এই এত নিষ্ঠুরভাবে মারা কেন হয়েছিল? মারার উদ্দেশ্য কী ছিল? যদি রেপ করার ফলে মৃত্যু হয়ে থাকতো সেটা আলাদা, ফরেন্সিকে আরামসে সেটা ধরা পড়তো, সেটা নয়। তাকে যা বলা হচ্ছে, প্রথমে প্রচণ্ড মারধর করা হয়েছে, মারধর মানে তার কলার বোন ভেঙে দেওয়া হচ্ছে, ভীষণভাবে বুট দিয়ে তার ওপর হাঁটা হয়েছে, তাকে উপর করে শুইয়ে, যেটা বোঝা যাচ্ছে, তাহলেই একমাত্র কলার বোনটা তাহলে মরমর করে ভেঙে যাবে। আর হচ্ছে তার পেলভিক বোন ভেঙে দেওয়া হয়েছে, কারণ তাকে ফিজিক্যালি হয়তো সে ভীষণ স্ট্রং ছিল, সে হয়তো পারতো নিজেকে প্রতিরোধ করতে পারতো, সে হয়তো কোনোভাবে বেরিয়ে আসতে পারতো, সেজন্য আগে তাকে ফিজিক্যালি উইক করে দেওয়া হয়েছিল। কিন্তু আবারও সেই প্রধান এবং প্রথম আমার যে প্রশ্নটা থেকে যাচ্ছে, তাকে কি রেপ করার উদ্দেশ্যেই এই লোকগুলো এসেছিল, না আসল উদ্দেশ্য ছিল তাকে জব্দ করা, মানে এমন একটা যন্ত্রণাদায়ক মৃত্যু দেওয়া, মানে এত একটা কি বলবো অ্যাগ্রেসিভনেসের সঙ্গে, যে মনে হয় যেন তাকে বলা হচ্ছে তুই মরে গিয়ে বুঝতে পারবি, মরতে বুঝতে পারবি যে দেখ আমাদের বিরোধিতা করলে কেমন লাগে। আপনাদের কার এটা মনে হচ্ছে? আমার কিন্তু নিজস্ব ফিলিং, এটা আমার মনে হচ্ছে যে তাকে হয়তো এই ফিলটা দেওয়ার জন্য এতটা নিষ্ঠুর মৃত্যু দেওয়া হয়েছে। এবং যা শোনা যাচ্ছে যে মৃত্যু এবং মানে বেঁচে থাকা এবং মৃত্যুর মধ্যে যে পোর্শনটা, যে অংশটা, তার মধ্যে রেপটা হয়েছে। তো সেক্ষেত্রে যে রেপটা হয়তো নজর ঘোরানোর জন্য করা হয়েছিল, বা ভাবা হয়েছিল, যেটা প্রথমে শুনেছিলাম আমরা, কোনো একটা অংশ থেকে বলা হচ্ছে যে প্রথমেই তাকে ইনফর্ম করা হয়েছিল তার বাবা মাকে যে এটা সে নিজেই নিজেকে শেষ করে দিয়েছে, তো ধামাচাপা দেওয়া যাবে এটা হয়তো ভাবা হয়েছিল। এরকম তো হতেই পারে যে যেহেতু তাড়াতাড়ি করে কোনো মতে পোস্টমর্টেম করে বডিটাকে তাড়াতাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং তার বাবা মাকে ভালো করে দেখতে দেওয়া হয়নি। তার বাবা মাকে তারা শ্মশানে উপস্থিত ছিলেন কি না আমাদের জানা নেই, যে আরেকবার হয়তো ময়নাতদন্ত করা যেত, আরেকবার হয়তো প্রয়োজন পড়তো, হয়তো প্রয়োজন ছিল, কিন্তু এত তড়িঘড়ি যে সবার চোখের আড়ালে কোনোভাবে বের করে নিয়ে গিয়ে আমরা যেরমটা শোনা গেছে, সেটা কেন? আমার প্রশ্ন হচ্ছে সেটা কেন? এই কেনর উত্তরগুলোই কিন্তু আমরা কেউ পাচ্ছি না। আমি জানি প্রশ্নটা আমার নয়, শুধু অনেকের মনে এই প্রশ্নটা ঘুরছে যে এটা কেন, এবং মেয়েটিকে এত ব্রুটালি কেন মারা হলো? সে এমন কি কিছু আউট করে দেবে বলেছিল? সে কি কিছু জেনে গেছিল? এইখানে অনেক কিছুই শোনা যাচ্ছে। এই আরজিকর হসপিটাল শুধুই একটি হসপিটাল নয়, এবং সেখানে যে রোগীরা সেফ নন, রোগীরা তো ছেড়ে দিন, যারা চিকিৎসা করবেন, ডাক্তার সিস্টার, তারা সেফ নন, এটা তো আমাদের কাছে এখন দিনের আলোর মতন পরিষ্কার। কারণ আমরা দেখেছি 14ই আগস্ট রাত্রে সেখানে কি হয়েছে, হুলিগানিজম হয়েছে, সেখানে ভ্যান্ডালিজম হয়েছে, অথচ এখনও পর্যন্ত সেভাবে কোনো ব্যবস্থা হয়েছে কি না আমাদের গোচরে তো নেই। কোনো চ্যানেলে পাতি করে খুঁজেছি, পাইনি তো। যে অ্যারেস্ট হয়েছে কিছু লোক, কিন্তু কোনো স্টেপ এর এগেনস্টে কোনো স্টেপ নেওয়া হচ্ছে, বা তাদের নিরাপত্তা, সবচেয়ে যেটা বড় দাবি এবং একমাত্র দাবি ডাক্তার সিস্টারদের যে নিরাপত্তা, সেটা তারা এখনও পায়নি। কাল রাতেও যে দেখলাম ভিডিও, যে টালিগঞ্জের অনেক কলাকুশলী চলচ্চিত্র শিল্পী তারা এসেছেন, তারা সারা রাত ছিলেন এদের সঙ্গে ধর্নামঞ্চে, আবার নতুন করে ধর্নামঞ্চ তৈরি করে নিয়ে এরা গুছিয়ে আবার বসেছেন। তারা কলাকুশলীরা ছিলেন, তারাও ভীষণ ব্যথিত, মর্মাহত, এবং তারা ভীষণ চিন্তিত। আমি যেটা দেখলাম, তাদের কথাবার্তা যা শুনলাম, আমি দেখলাম সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় উনি ছিলেন, এবং আরও অনেকে, সোলাঙ্কি রয় উনি ছিলেন, আমাদের ওই মেয়েটির নাম কি, যাই হোক, এরকম অনেকে ছিল। হ্যাঁ, তো কথা হচ্ছে এরা সারা রাত ছিল, মানে চেষ্টা করা হচ্ছে যে মানসিকভাবে এবং ফিজিক্যালিও প্রেজেন্ট থেকে এদেরকে মনোবল বাড়ানোর এই ডাক্তারদের। তাহলে সেই ডাক্তারদের কাছে আবার এটাও দাবি করা হচ্ছে যে এদের নাকি চিকিৎসা শুরু করা উচিত। যত উচিত কি শুধু ডাক্তারবাবুদেরই?
তাদের নিজেদের যেখানে প্রাণের নিরাপত্তা নেই, তারা ভয় পাচ্ছেন যে কোনো মুহূর্তে তাদের অ্যাটাক করা হতে পারে। তাদের কী দাবি? যে আমাদের নিরাপত্তা দেওয়া হোক এবং সঠিক তদন্ত হোক, খুব তাড়াতাড়ি দোষীরা ধরা পড়ুক এবং সঠিক দোষীরা ধরা পড়ুক, সঠিকভাবে তাদের শাস্তি দেওয়া হোক। এইটুকু কি খুব বড় দাবি তাদের? খুব বড় চাওয়া? আমরা সাধারণ মানুষরাও তো প্রতিবাদ করেছি পথে নেমে, আমরা তো তাদের সঙ্গে রয়েছি। কারুর দাবিকেই কোনো পাত্তা দেওয়া হচ্ছে না। কেন এরকম ব্যবস্থাটা? কেন? এই মানুষের সাহায্যেই তো যারা রয়েছে তারা রয়েছে তাদের জায়গা মতন। মানুষের সাহায্য বলবো, মানুষের সাপোর্ট, সমর্থনে বলবো। তাহলে আজকে এই অবস্থা কেন? সেই সাধারণ মানুষের মধ্যে তো এরাও পড়েন। ডাক্তার, সিস্টার, এরাও তো মানুষই, তো রক্ত মাংসের মানুষ তো বটে। আগে তো তাদের প্রাণ বাঁচবে, তবে তো তারা প্রাণ বাঁচাবেন। তাহলে এই অবস্থা কেন? আর কে দায়ী? এই যে ভ্যান্ডালিজম, হুলিগানিজম হলো, আমরা দেখলাম পুলিশ ছিল, তারা একপাশে সরে গেল। মানুষ, মানে কিছু মানুষ, তারা রড বাঁশ নিয়ে ঢুকছে, ইচ্ছা মতন ভাঙচুর করছে, পুরো এমার্জেন্সি ভেঙে চুরমার করে দিল। দেখে এত কষ্ট হচ্ছিল। দামি দামি মেশিন, জীবনদায়ী ওষুধ, এবং ইভেন শোনা যাচ্ছে রুগীর বাড়ির লোক, তাদেরকেও মারধর করা হয়েছে। রুগীর বাড়ির লোককে দেখলাম, ডাক্তারবাবুরা বলছেন বয়েজ হোস্টেলে তাদের সঙ্গে ওনারাও গিয়ে শেল্টার নিয়েছিলেন, রুগীর পেশেন্ট পার্টিকেও শেল্টার নেওয়া করিয়েছিলেন, সঙ্গে নিয়ে গিয়েছিলেন, কারণ তারাও ভয়ে কাঁপছিলেন। তাদেরকেও মারধর করছিল এই হুলিগানসরা যারা ঢুকেছিল। এরা কে? এদের পরিচয় কি? এটা জানতে হবে, জানাতে হবে মানুষকে। তাদের জানার অধিকার আছে। আমাদের দেশটা গণতান্ত্রিক দেশ ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। জানার আমাদের অধিকার আছে, কারণ আমরা প্রত্যেকে ভোট দিই। ভোট যে যাকেই দিই, আমরা তো ভোট দিই গণতান্ত্রিক দেশে। সেখানে প্রত্যেকে জানার অধিকার আছে। এরা কে? এরা কার নির্দেশে এইসব কাজ করেছে? দেখলাম একটা ভিডিওতে এক দাদা গোছের লোক, সে বড় বড় কথা বলছে অন্য দুটি পলিটিক্যাল পার্টির নাম করে। কোথায় গেল, কোথায় গেল? তার মানে তিনি নিশ্চয়ই ওই দুটো পার্টি থেকে বিলং করেন না। তাহলে তিনি কোথা থেকে বিলং করেন? তার এত যাকে বলে রোয়াবি, সেটা কেন? কিসের জোরে? কোথার থেকে জোরটা আসছে? এই প্রশ্নগুলোর উত্তর জানা খুব জরুরি বন্ধুরা। আপনারা প্রশ্ন করুন, এবং ডাক্তারদেরও বলবো, সাধারণ মানুষকেও বলবো, হাল ছেড়ে দেবেন না। হাল ছেড়ে দিলেই কিন্তু সেটাই চাওয়া হচ্ছে, যে মানুষ হাল ছেড়ে দিক, ভয় পাক, যে দাবিয়ে রাখার যে চেষ্টাটা হচ্ছে সেটার আন্ডারে চলে আসুক, ভয়ে ভয়ে থাকুক। যেমন ভয় ছিল। আমরা কেন ভয়ে থাকবো? আমরা স্বাধীন গণতান্ত্রিক দেশের মানুষ, আমরা কেন ভয় করব যদি নিজেরা কোনো অন্যায় না করি? যারা কোনো অন্যায় করিনি তাদের তো সম্পূর্ণ অধিকার আছে জানবার কেন হচ্ছে আর কি হচ্ছে। এই প্রসঙ্গে আর একটা কথা বলি। যিনি ছিলেন এই কলেজের প্রাক্তন অধ্যক্ষ, তার সম্পর্কে প্রচুর কথা শোনা গিয়েছে। প্রচুর লোক দেখলাম তার এগেনস্টে বহু কিছু বলছে, এবং ছাত্রছাত্রীরা তো যাকে বলে ঘৃণা করে। এবং তাকে যেখানে নতুন পোস্টিং দেওয়া হয়েছে তিনি সেখানে ঢুকতে পারেননি। তাকে হাইকোর্ট থেকে কম্পালসারি ছুটিতে বলা হয়েছে চলে যেতে। মানে হাইকোর্ট থেকে তার এগেনস্টে এত কিছু পাওয়া গিয়েছে। তো তিনি হয়তো সেটাই গিয়েছেন, আমি জানি না, হয়তো তিনি তার বাড়িতেই আছেন। বাড়ির বাইরে দেখলাম পাড়ার লোক বলছে যে বুধবার রাত থেকে পুলিশ পোস্টিং দেওয়া হয়েছে, তাকে শেল্টার দেওয়া হচ্ছে, তাকে কি শেল্টার বলবো না, তাকে পাহারা দেওয়া হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল এক নম্বর। পুলিশকে যখন গিয়ে সাংবাদিক জিজ্ঞেস করছে কোনো একটি চ্যানেলের, তখন তিনি বলছেন যে আমার এখানে বন্ধের ডিউটি চলছে। বন্ধ কিন্তু শুক্রবার, আজকে। ঠিক আছে, তো তার বলে বন্ধের ডিউটি চলছে। তিনি খুব বিরক্তভাবে বললেন, আমি ওসব জানি না, আমাকে যেখানে ডিউটি দেওয়া হয় আমি সেই ডিউটি করি, আমি এখানে বন্ধের ডিউটি করছি। এবং দুই পায়ে গিয়েই সাংবাদিক যখন পাড়ার লোকের সঙ্গে কথা বলছেন, তারা বলছেন যে কেন, বুধবার রাত থেকেই তো এখানে পুলিশ পোস্টিং, অথচ বন্ধ কিন্তু শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে বিকেল পর্যন্ত। বোঝা যাচ্ছে, এবং বন্ধের কোনো প্রভাব সেখানে নেইও। এবং তাদেরকে যখন জিজ্ঞাসা করছে সাংবাদিক যে আপনারা এর আগেও তো অনেক বন্ধ হয়েছে, এখানে কোনো দিন পুলিশ পোস্টিং দেখেছেন? তারা পরিষ্কার বলে দিচ্ছেন কখনো না, এই প্রথম, এবং এটা বন্ধের নয়, বুধবার রাত থেকে পুলিশ পোস্টিং হয়েছে। বুধবার রাত মানে কোন দিন বন্ধুরা? যেদিন কিনা এই অধ্যক্ষকে বদলি করা হয়েছে। বদলি নয়, তিনি ইস্তফা দিয়েছেন এবং 4 ঘন্টার মধ্যে তাকে অন্য একটি সরকারি মেডিকেল কলেজে আবার অধ্যক্ষ করে পাঠানো হয়েছে। যদিও তিনি সেখানে জয়েন করতে পারেননি, কারণ ছাত্রছাত্রীদের প্রচণ্ড বিক্ষোভ, তারা প্রিন্সিপালের ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে যাতে উনি সেখানে ঢুকতে না পারেন। তারা পরিষ্কার ক্যামেরার সামনে বলেছে বিভিন্ন চ্যানেলে যে তারা চায় না এরকম বদনামি প্রিন্সিপাল, কারণ তাদের কলেজটাও বদনাম হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। উনি শুধু মানুষের দেখলাম ঘৃণারই পাত্র। ডেফিনেটলি ওনার মুখটাও চিনতাম না, জানতামও না কোনো কিছু। এখন অনেক কিছুই জানা যাচ্ছে। সত্যি মিথ্যা বিচার করার আমরা কেউ নই, অবশ্য করেই তার জন্য আইন আদালত সব আছে।
সেখানেই হবে বিচার। তবে ওনার সম্বন্ধে যত কিছু শোনা গেছে, ওনাকে এখনও কেন সঠিক জায়গা থেকে ডাকা হলো না বা কোনো বিচার শুরু হলো না, সেটা ভেবে সত্যিই অবাক লাগছে। বিভিন্ন মহল থেকে দাবি উঠছে, কিন্তু কোনো দাবিরই কোনো দেখলাম না কোনো কিছু হতে। ঠিক আছে, মানে ফলপ্রসূ কিছুই হচ্ছে না। অথচ আজকে হলো শুক্রবার, মানে 8 দিন কেটে গেছে ঘটনার পরে। এর মধ্যে আরজি করের সেই সেমিনার রুম সংলগ্ন যে টয়লেট ছিল, সেই টয়লেটের দেওয়াল ভাঙা হয়েছে। আমরা শুনেছি যে এই অধ্যক্ষ যিনি প্রাক্তন, তারই রিটেন নাকি সই করা নাকি কাগজ আছে, বলতে পারবো না, বিভিন্ন চ্যানেলে শোনা গেছে যে তারই সই করা, মানে তিনিই বলেছেন ভাঙতে। কেন ভাঙতে, কি হতে জানি না। অনেক কিছু শোনা গিয়েছে যে ওখানেই হাত ধোয়া হয়েছিল, যারা কাজটি করেছিল সেখানে হাত ধোয়াধুয়ি হয়েছিল, এতটা পর্যন্ত শোনা গেছে। আতঙ্কিত আমরা সাধারণ জনগণ, আমরা আতঙ্কিত। আমরাই আমাদের ছেলে মেয়েদের এইরকম কলেজে পড়তে পাঠাই, তাই তো বন্ধুরা? আমরা নিশ্চিন্তে পাঠাই যে তারা সেখানে, তাদের ওটাই প্রথম বাড়ি। কারণ তারা ওখানে 36 ঘন্টা করে ডিউটি করে, তারা ওখানে নিজেদের প্রথম বাড়ি তাদের মনে করে, তাদের ঘর বাড়ি ওটা। সেখানেই তারা যদি নিজেদের নিরাপদ মনে না করে এবং প্রমাণ হয় যে তারা নিরাপদ নয়, সেক্ষেত্রে তাহলে বিচারের আশা কিভাবে করব আমরা? এবং এই যে মেয়েটি, সে তার 4 জন কলিগের সঙ্গে ডিনার করে তারপরে অলিম্পিক্সের গেমস দেখে তারপরে শুতে গিয়েছিল 36 ঘন্টা ডিউটির পর, ভীষণ ক্লান্ত শরীরে। সে ভরসা করেছিল যে এরা হচ্ছে তার বন্ধু বা কলিগ, যেমন মানে কলিগ কাম বন্ধু বলতে পারেন। তো সেক্ষেত্রে এর একটা ভরসা ছিল যে এরা সঠিক মানুষ, এরা কেউ এর শত্রু নয়। অথচ এখন ঘটনা অনেক কিছুই শোনা যাচ্ছে, জানি না সত্যি মিথ্যা জানি না, সবই ধীরে ধীরে আশা করি প্রমাণ সামনে আসবে। তবে যাকে ভরসা করা যাচ্ছে, মানে সেই শত্রু প্রমাণ হচ্ছে, তো ভারী অদ্ভুত যে কলিগকেও যদি মানুষ বিশ্বাস করতে না পারে তাহলে কি হবে? সে তো বিশ্বাস করেছিল, বিশ্বাসের ফল হাতে নাতে পেল। সে যে ওখানে সেদিন ঘুমোচ্ছিল ওই টাইমে, এটা বাইরের কারোর পক্ষে জানা কি সম্ভব? এবং যাকে ধরা হয়েছে, একজনকেই ধরা হয়েছে, সেই লোকটি, তার পক্ষে জানা কিভাবে সম্ভব ছিল? সে কি করে ঢুকলো? সে কে? সে তো ওই হসপিটালে কোনো স্টাফ নয়, সে তো একটি বাইরের লোক। সে ঢুকলো কিভাবে? এবং শোনা যাচ্ছে তার নাকি মেন্টাল স্টেটও ঠিক নয়। সেটা কতদূর সত্যি বলতে পারবো না। এগুলো কেন, কিভাবে, কিসের জন্য হচ্ছে? পরে শোনা গেছে একটি ভয়েস রেকর্ডে বলা হচ্ছে যে তার কাটা বলে তার নাম বলা হচ্ছে, এবং সে নাকি, তাকে নাকি ডাকা হয়েছিল যে নে রেখে দিয়ে এসছি, এবার তুই কাজ কর। বোঝা যাচ্ছে? তবে হ্যাঁ, কাজ যে কেউ একা করেনি, সেটা ওই 150 গ্রাম যা পাওয়া গিয়েছে, সেই আমি গল্প ডিটেলে আর করতে চাই না, কারণ এগুলো শুনতেই অসুস্থ লাগছে, আর বলতে তো আমি পারবোই না। তো এটা প্রমাণিত যে কোনো একজন মানুষের পক্ষে ওই 150 গ্রাম সেটা রাখা কোথাও সম্ভব নয়। বোঝা যাচ্ছে বন্ধুরা কি বলতে চাইলাম? প্রশ্ন, নিজের মনের মধ্যে প্রশ্ন জাগিয়ে রাখুন। মেনে নেবেন না এত অন্যায়, এত সহজে কেউ মেনে নেবেন না। সহজে কেন, কঠিনেও মেনে নেবেন না। প্রতিবাদ যেমন চলছে চলুক, যতক্ষণ না এই সমস্যার সমাধান হবে, যতক্ষণ না ডক্টর সিস্টাররা নিরাপত্তা পাবে। কেউ চুপ করে থাকবেন না, সবাই সোচ্চার থাকুন। সঠিক জায়গায় যেন প্রতিবাদটা পৌঁছয়, এটা আমাদেরকেই নিশ্চিত করতে হবে। কারণ আবার বলছি, আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, যারা কোনো অপরাধ করিনি। এই স্বাধীন দেশের নাগরিক হওয়াটা, এখানে এক্সিস্ট করাটা কোনো অপরাধ নয়। আর আমাদের কেউ মালিক নেই, এটা মনে রাখবেন। আমরা হয়তো ভোট দিই, কিন্তু আমাদের কেউ মালিক নয়, এটা সবার আগে মাথায় রাখতে হবে। সেজন্য হাল ছাড়লে চলবে না, এটা সকলকে মাথায় রেখে আমি মাথায় রাখতে বলবো। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব। যার যা মনে হয় কমেন্ট বক্সে অবশ্য করেই জানাবেন। নমস্কার।